সালামু আলাইকুম সবাইকে স্বাগত আবারও ভার্বের ক্লাসে। ভার্বের কিছু অংশ আমরা গতকালকে পড়েছি, আজকে আবার গুরুত্বপূর্ণ আরেকটা অংশ পড়ব। গতদিন আমরা পড়েছিলাম ভার্বের ফাইনাইট অংশ এবং আজকে নন ফাইনাইট ভার্বটা পড়ব। নন ফাইনাইট ভার্ব কেন পড়ব? বিকজ এটা হচ্ছে ইংলিশের সবচেয়ে পেঁচানো অংশ। ইংলিশের যত পেচ আছে, ঝামেলা আছে, সবগুলো এখানে আছে। এখান থেকে এখন কঠিন কোয়েশ্চেন আসে। 2 নাম্বার হচ্ছে গিয়ে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে বা কোনো কিছু বানিয়ে লিখতে গেলে, ফোকাস রাইটিং করতে গেলে নন ফাইনাইটেড ভার্বের ব্যবহার থাকাই লাগে। না হলে পরে আই গো টু স্কুল, আই ওয়ার্ক ইন ফিল্ড, এই টাইপের বাক্য দিয়ে তো সবসময় হয় না। এই জন্য আমাদেরকে নন ফাইনাইট ভার্বটা পড়তে হবে। নন ফাইনাইট ভার্ব পড়ার পূর্বে আমরা গতকালকের ক্লাসে একটা রিভিশন দিয়ে দিই, তাহলে আমাদের জন্য আজকের পড়াটা অনেক সুবিধা হবে। আমরা ভার্ব পড়েছিলাম, ভার্ব মানে হচ্ছে গিয়ে কাজ। কাজকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, টেন্সকে ফিনিশ করতে পারি কিনা সেইটার উপর। টেন্সকে যে ফিনিশ করতে পারে আমরা তার নাম দিয়েছিলাম ফাইনাইট, আর টেন্সকে যে ফিনিশ করতে পারে না তার নাম দিয়েছিলাম আমরা নন ফাইনাইট। ফাইনাইট আমরা দুই প্রকার করেছিলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপাল মানে কি, যে একা একা কাজ করতে পারে। অক্সিলারি মানে হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। প্রিন্সিপাল ভার্ব আবার দুইটা করেছিলাম, একটা হচ্ছে ট্রানজিটিভ যার কর্ম আছে, একটা হচ্ছে ইনট্রানজিটিভ যার কি নাই, কর্ম নাই। আর অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা গত ভিডিওতে বিস্তারিত করেছি। তাহলে আমরা মোটামুটি ফাইনাইট ভার্বটা ভালো করেই পড়ে ফেলেছি। আশা করি ফাইনাইট ভার্বে কোনো প্রবলেম নাই। আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে গিয়ে নন ফাইনাইট পড়া। তো নন ফাইনাইট জিনিসটা কি? নন ফাইনাইট মানে হচ্ছে গিয়ে এমন একটা ভার্ব যে ভার্বের সাথে টেন্সের কোনো সম্পর্ক নাই। বাক্যের অন্য কোথাও কি হইল না হইল তাতে তার কিছু আসেও না, যে যায়ও না। সে তার নিজের ইচ্ছা মতোই কী করে, অর্থ প্রকাশ করে। যেমন ধরুন এখানে যদি আমরা বলি, এই যে এখানে আছে আই, আচ্ছা এখানে আই ওয়ান্ট টু গো দেয়ার, এই যে টু গো আমরা যদি দেখি এখানে আই ওয়ান্টের জায়গায় আই ওয়ান্টেড হতে পারে, ঠিক আছে। আই ওয়ান্টেড হতে পারে, হি ওয়ান্টস হতে পারে, মানে এই যে ওয়ান্টটা চেঞ্জ হবে, মানে এটা হচ্ছে গিয়ে কী ভার্ব, ফাইনাইট ভার্ব। কিন্তু টু গো তো সব জায়গায় সেমই থাকবে, এই জন্য এটা হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন ফাইনাইট ভার্বের একটা এক্সাম্পল আমরা দেখলাম। ফাইনাইট ভার্ব থেকে সরাসরি প্রশ্নের পরীক্ষাতে আসে। ফাইনাইট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপিয়াল, আর একটা হচ্ছে জিরান্ড। তো আমরা এই দুইটা আপাতত রাখে দিই, আজকে আমরা ইনফিনিটিভ জিনিসটা পড়ব, ওকে। বিকজ এই অংশটা আমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে ইনফিনিটিভ নিয়ে পড়ি। ইনফিনিটিভে কী বলা হচ্ছে? ইনফিনিটিভ আমরা কাকে বলি? 2 প্লাস ভার্ব হলে তাকে বলা হচ্ছে আমরা ইনফিনিটিভ বলি। ভার্ব মানে কি? ভার্ব 1 আর কি, মানে ভার্বের বেস ফর্ম যেটা। টুর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমরা তাকে ইনফিনিটিভ বলি। তাহলে আমরা দেখুন জিনিসটা একটা এক্সাম্পল দেখি। আমরা যখন কোনো ভার্ব লিখি আমরা এরকম করে লিখি, তখন প্রিন্সিপাল ভার্বকে আমরা এভাবে ভাগ করি। প্রথমে লিখি ডু প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে ডিড, আর তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গিয়ে ডান, তাই তো? এরকম করে আমরা আগেই মুখস্থ করেছি ভিন্ন ভার্ব। তো এটাকে আমরা বলি প্রেজেন্ট, এটাকে বলি প্রেজেন্ট, এটাকে বলি আমরা পাস্ট, আর এটাকে বলি আমরা পাস্ট পার্টিসিপল, ওকে। তো এই জিনিসটাকে আমরা আরেকটু সুন্দর করে করতে পারি। এটার নাম দিতে পারি আমরা ভার্ব 1, এটার নাম ভার্ব 2, আর এটার নাম দিতে পারি ভার্ব 3। এগুলো নিয়ে আমাদের আজকে কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এইটা নিয়ে, মানে ভার্বের যে মূল ফর্ম, সেই মূল ফর্মকে নিয়ে আমাদের আজকের কাজ। তো মূল ফর্মকে আমরা বলতে পারি প্রেজেন্ট ফর্ম, অথবা বলতে পারি মূল ফর্ম, ইংলিশে স্টাইল করে বলতে পারি বেস ফর্ম, অথবা সহজ করে আমার মতো বলতে পারি ভার্ব 1। তো এই যে কোনো একটা জিনিসই আমরা বলা যায়। আমরা এখানে ভার্ব 1টাই ব্যবহার করছি। আচ্ছা, তো আমাদের মূল কথা হলো 2 এর পরে যদি ভার্ব 1 থাকে তাকে আমরা এক কথায় চোখ বন্ধ করে বলে দিব ইনফিনিটিভ। 2 পরে যদি ভার্ব 1 থাকে তাহলে, যেমন আমি যদি বলি টু ডু, টু টক, টুর সাথে যে কোনো ভার্ব আপনি দিয়ে দেন, এই যেগুলো হোক সেগুলো হচ্ছে কি একটা ইনফিনিটিভ। আমরা এখানে এক্সাম্পল দেখি, আমরা আগেই দেখেছি এক্সাম্পল, যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, এই যে এখানে কি আছে, টু আছে, তাই না? তো এই যে টু গো দেয়ার দেয়া আছে, টু গো, এই যে টু গোটা হচ্ছে কি একটা ইনফিনিটিভ। কারণ কি? কারণ তার পূর্বে কি আছে, টু দেয়া আছে, ওকে। তো ইংলিশে যাদের আমাদের দুর্বলতা আছে, আমরা শুধু মনে রাখবো টু পরে ভার্ব 1 থাকলে এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। তো পরীক্ষায় দিয়ে দিবে হি ওয়ান্টস টু টক টু ইউ, এই যে টক, টু টক, এটা কি এখানে, টক এখানে কি? আপনি বলবেন টো আছে সামনে, তার মানে অবশ্যই এটা ইনফিনিটিভ। আবার এখানে আমি দিলাম টু রান, আপনি প্রশ্ন করবে যে টু রান এখানে কোন ধরনের ভার্ব? আপনি বলবেন টু দেয়া আছে, তার মানে অবশ্যই একটা ইনফিনিটিভ। তো এভাবে আপনি যাদের দুর্বলতা আছে তারা শুধু টু প্লাস ভার্ব 1 দিয়ে আপনি ইনফিনিটিভ যাচাই করতে পারবেন। কিন্তু দেখেন, পরীক্ষার যিনি প্রশ্নকর্তা তিনি তো আপনাকে সবচেয়ে সহজ প্রশ্ন দেওয়ার জন্য বসে নাই। আর প্রাথমিকের চাকুরি যেহেতু এখন 13 গ্রেড হয়ে গেছে, এই জন্য একটু কঠিন কোয়েশ্চেন আসতেই পারে। আর নবম গ্রেডে সাধারণত এত সিলি কোয়েশ্চেন আসে না, একটু কঠিন করে আসে। তাহলে নর্মালি আমাদের বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন ইয়েতে আমাদের এতটুকুই পড়ানো হয়
যে এরকম ভার্ব, কিন্তু আমাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলের পড়তে হবে। অ্যাডভান্স লেভেলটা আমরা সহজ করে পড়বো, বাট পড়া লাগবে। তাহলে দেখুন আমরা এই যে এগুলাতে ইনফিনিটিভ মানে কি টু প্লাস হচ্ছে গিয়ে ভার্ব ওয়ান, তো টু প্লাস ভার্ব ওয়ান যদি জিনিসটা থাকে, মানে এই দুইটা জিনিস যদি এখানে থাকে, তাহলে আমরা তার নাম দিব হচ্ছে গিয়ে ফুল ইনফিনিটিভ। মানে এখানে ইনফিনিটিভ হওয়ার জন্য যে রসপাত মানে মশলাপাতি যা দরকার আছে সব এখানে আছে, এই জন্য এটার নাম হচ্ছে ফুল ইনফিনিটিভ। কিন্তু যদি এখানে টু না থাকতো তাহলে কী হইতো, যেমন এখানে যদি আমি টু না দিতাম, এখানে যদি আমি টু না দিতাম, বা এখানে যদি টু না দিতাম, তাহলে কী হইতো, তাহলে যদি সেটা ইনফিনিটিভ হতো তাহলে আমরা সেটাকে ফুল ইনফিনিটিভ বলতে পারতাম না, আমরা তখন তাকে বলতাম বেয়ার ইনফিনিটিভ। বেয়ার, বেয়ার মানে কি, আমরা বলি বেয়ার ফুটেড, খালি পা, আমরা শহীদ মিনার যাই খালি পায়ে। এই বেয়ার ফুটের শব্দটা আমি শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি প্যারাগ্রাফ পড়তে গিয়ে শিখছিলাম। বেয়ার মানে কি এখানে খালি, তো বেয়ার ফুটেড মানে খালি পা, তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে খালি ইনফিনিটিভ। যে ইনফিনিটিভের সামনে যে পর্দা ছিল টু প্লাস ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ানের আগে একটা পর্দা ছিল টু, এই পর্দা যদি না থাকে তাহলে তো সে খালি হয়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আমরা টু থাকলে তো ইনফিনিটিভে যাচাই করতে পারবো, কিন্তু টু যদি না থাকে তাহলে আমরা কিভাবে ইনফিনিটিভ বের করব, এইটা এখন আমরা পড়ছি, এবং এটা হচ্ছে এখানে সবচেয়ে কঠিন পার্ট। একটু গুরুত্ব দিয়ে পড়লে ইনশাল্লাহ আমরা পারবো। বেয়ার ইনফিনিটিভ দু ধরনের হতে পারে, মানে আগে টু থাকবে না কিন্তু এইটা জিনিসটা ইনফিনিটিভ, এটা দুই ধরনের ক্ষেত্রে হতে পারে। প্রথমে আমরা গতদিন পড়েছিলাম অক্সিলারি ভার্ব, আমরা মোটামুটি সবাই অক্সিলারি ভার্ব পড়েছি। তো বেশিরভাগ অক্সিলারি ভার্ব এই যে যেগুলো আমি এখানে দিয়ে দিছি আর কি, এখানে এই অক্সিলারি ভার্বগুলোর পরে নর্মালি কি হয় আমরা জানি বেয়ার ইনফিনিটিভ হয়। যেমন ধরুন আই উড গো, উড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ভার্বের পরে এখানে ভার্ব ওয়ান দিয়ে দিছে গো, এখানে গোয়িংও দেয় নাই, গোনও দেয় নাই, তাই না, গোসও দেয় নাই, ভার্ব ওয়ান দিয়ে দিছে। তো ভার্ব ওয়ান কেন দিছে, কারণ এখানে এর আগে একটা টু আছে, কিন্তু টুটা এখানে উল্লেখ করা নাই, উল্লেখ করা না থাকার কারণে এইটার নাম দিয়েছি আমরা বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, ঠিক তেমনি আপনি অন্যান্য অক্সিলারি ভার্বগুলোও দেখেন, তাহলে অক্সিলারি ভার্বগুলোর পরে যে ভার্ব ওয়ান থাকে ওইটা হচ্ছে একটা বেয়ার ইনফিনিটিভ। হি আই ক্যান গো, আই কুড গো, আই শেল গো, এগুলোর এক একটার একের অর্থ। যেমন আই ক্যান গো আমি যেতে পারি, আই কুড গো আমি যেতে পারতাম, আই শুড গো আমার যাওয়া উচিত ছিল, আই শেল গো আমাকে যেতে হবে। ঠিক আছে, এই যে এক একটার এক এক ধরনের অর্থ। আই উইল গো, হি উইল গো সে যাবে, আই উড গো আমার যাওয়ার কথা ছিল বা আমি যেতাম। তো এই যে অক্সিলারি ভার্বের পরে আমরা যদি ভার্ব ওয়ান বসাই তাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। পরীক্ষাতে প্রশ্ন কীভাবে আসবে, এখানে এই একটা লাইনটা দিয়ে দেবে, দিয়ে বলবে এখানে গো জিনিসটা কি, আমরা জানি গোয়ের আগে অক্সিলারি ভার্ব আছে এবং এইটার আগে টু টু কিছু দেওয়া নাই, তাইলে এইটার সাথে কিন্তু টেন্সের কোনো সম্পর্ক নাই। হি উড গো, এখানে যতবার আপনি উড দিবেন গোই দেওয়া লাগবে, গোয়িং গোজ কোনো জায়গাতে হবে না, তাহলে এটা কি টেন্সের সাথে কোনো সম্পর্ক আছে, অবশ্যই না। আর টেন্সের সাথে সম্পর্ক না থাকলে এটা তো ফাইনাইট ভার্বই না, মানে এটা নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে কোনটা, তার আগে যেহেতু টু নাই, টু না থাকলে আমরা তাকে বলি বেয়ার ইনফিনিটিভ, তাইলে অবশ্যই সে কী হবে, একটা বেয়ার ইনফিনিটিভ। তো পরীক্ষায় এভাবে কোয়েশ্চেন আসবে এবং আপনাকে এভাবে আইডেন্টিফাই করতে হবে। তো এই দেখেন এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে, আই উড রেদার গো আমি বরং যাব, আই হ্যাড বেটার গো আমার যাওয়া ভালো, বা আমি যাওয়া বেটার আর কি, আই উড আউট টু গো আমার যাওয়ার বাধ্যবাধকতা আছে, আই মাইট গো আমি যাওয়ার সম্ভাবনা আছে, এইরকম। তো এই জিনিসগুলোর পরে যে গো 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 সব জায়গায় দেওয়া আছে গো, এগুলো হচ্ছে গিয়ে বেয়ার ইনফিনিটিভ। এখানে যদি বলে দেয় গো জিনিসটা কি, আপনি এখানে বলে ফেলবেন এটা ইনফিনিটিভ। এইটা বোঝা গেল, আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। কিন্তু সবসময় তো অক্সিলারি ভার্ব আমরা বেয়ার ইনফিনিটিভ দুইটা ব্যবহার দেখলাম, একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব এর পরে কি হয় বেয়ার ইনফিনিটিভ বসে। এখন আর পড়বো আরেকটু জিনিস আলাদা এবং সবচেয়ে আনকমন জিনিসটা, সেটা কি, দেখুন কিছু কিছু ভার্ব আছে যেগুলো আমাদের ফিলিংস প্রকাশ করে। যেমন ধরুন আমি যদি কাটতেছি, কাটিং, এই যে কাটিং একটা ভার্ব, এটা আমি ফিজিক্যালি কাজ করতেছি, আমি দৌড়াচ্ছি ফিজিক্যালি কাজ করতেছি, মানে আমার শরীর কাজ করতেছে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেগুলো আমাদের অনুভূতিকে বোঝায়, যেমন আই ফিল আমি অনুভব করি, আই সি আমি দেখি চোখ দিয়ে, ওইটা যে আমি অনেক কাজ করতেছি জিনিসটা সেইটা না। আই ওয়াচ আমি দেখি, আই স্মেল আমি গন্ধ শুনি, আই হেয়ার আমি কানে শুনি, এই জিনিসগুলো এগুলো কিন্তু শারীরিকভাবে আমরা কাজ করি না, কষ্ট করি না, এগুলাকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। পারসেপ্ট করা মানে কি, বুঝতে গেলে যে ভার্ব লাগে, আমরা বাংলায় বলি না ইন্দ্রিয় হচ্ছে গিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়, মানে আমরা দেখি, আমরা শুনি, আমরা ঘ্রাণ নেই, আমরা স্বাদ নেই, টেস্ট করি, এইসবগুলো হচ্ছে গিয়ে আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয় বাংলায়। ইংলিশে এগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। এগুলো আমাদেরকে পারসেপ্ট করতে, পারসেপ্টের বাংলা হচ্ছে বুঝা, তাহলে বুঝতে আমাদেরকে এগুলা কী করে, সহযোগিতা করে। এগুলার পরে কিন্তু নর্মালি কি হয়, মানে হয় বেয়ার ইনফিনিটিভ হয়, মানে ইনফিনিটিভ থাকে। যেমন আই সো হিম গো,
আই সো মানে আমি সো প্রেজেন্ট হচ্ছে সি, এই যে সি লেসি এটার পাস্ট ফর্ম হচ্ছে সো। তাহলে আই সো হিম গো, আমি তাকে যেতে দেখলাম। এইগুলা পরীক্ষাতে 100% আসবে। মানে ইনফিনিটিভ থেকে আসলে ভাই এখন এগুলা থেকে আসবে, মানুষজন শুধু টু প্লাস ইনফিনিটিভ পড়ায়, কিন্তু এখন ইদানিং থেকে এখান থেকে কোয়েশ্চেন আসছে, এবং এটা না পারলে পরে আপনার ইংলিশ দুর্বলতা রয়েই যাবে। তাহলে এখন আই সো হিম গো, এখানে শূন্যস্থান দিয়ে দিবে। আই সো হিম কী হবে, গো না গোয়িং না গোন না গোস, কোনটা হবে? দেখেন এইটাতে শুধু কোনটা কোন ইনফিনিটিভ সেটা যে আসবে সেইটাও না, এখান থেকে এবার রাইট ফর্ম ভার্ব বা শূন্যস্থান পূরণ এগুলাতেও পরীক্ষাতে প্রশ্ন আসবে কিন্তু। তাহলে আই সো হিম গো আমরা জানি যেহেতু এটা মানে পারসেপশন, এই জন্য এগুলোর পরে ভার্ব ওয়ান বসে। ভার্ব ওয়ান বসে, তবে এগুলোর আগে টু বসার কথা, বাট টু বসে না, এই জন্য এগুলোর নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ওকে, তাহলে এই একটা এক্সাম্পল আমরা দেখলাম। আই লেট হিম গো, এই লেটের পরে আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে পারসেপশনের পরে কি হয়, পারসেপশন বুঝাইলে মানে এই ফিল, এই সি, এই ওয়াচ, এই স্মেল, এগুলোর পরে কি হয়, ভার্ব ওয়ান বসে মানে ইনফিনিটিভ হয়। এগুলো ছাড়াও আরেকটা জিনিসের প্রতিও হয়, যেমন ভার্ব অফ পারমিশন, কোনো পারমিশন বা কিছু করতে গেলে, যেমন লেট চলো কাজটা করি, মেক করি, হেল্প করি সাহায্য করি, এই যে দুইজন তিনজন মিলে একটা কাজ করার, একজন একজনকে সাপোর্ট দেয়া, হেল্প দেয়া, এগুলোকে বলা হয় ভার্ব অফ পারমিশন সরি। তো এই ভার্ব অফ পারমিশনের ক্ষেত্রেও কিন্তু কী হয়, ভার্ব ওয়ান বসে। যেমন ধরুন আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে দিলাম। আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করালাম। আই লেট হিম গো, আমি তাকে যেতে দিলাম। এই যে দুইটা দেখেন, এই দুইটা আই লেট হিম এবং আই হ্যাভ হিম, এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, ভার্ব ওয়ান বসছে। ভার্ব ওয়ান কেন বসলো, বিকজ এগুলো হচ্ছে ভার্ব অফ পারমিশন। আচ্ছা, তো হেল্প অবশ্য ভার্ব অফ পারমিশন না, কিন্তু আমি আপনাকে পারমিশনের সাথে দিয়ে দিচ্ছি, আলাদা করে নিয়ম মনে রাখার দরকার নাই। তো এই জন্য এই দুইটা জিনিস থাকলে পরে কি হয়, মানে কি একটা হচ্ছে পারসেপশন, একটা হচ্ছে পারমিশন, এগুলো থাকলেও কি হয়, ইনফিনিটিভ হয়। তাহলে পরীক্ষায় যদি কঠিন করে প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে, আর যদি সহজ করে প্রশ্ন আসে তাহলে আসে তাহলে বলে দিবে এইটা, যেমন টু রান, এটা কোনটা, আপনি বলবেন এটা ইনফিনিটিভ। তাহলে কোন সহজ করলে কি হবে আর কঠিন করলে কি হবে, যখন আমরা বুঝতে পারলাম তখন আমাদের প্রিপারেশনটা আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ। আর লাস্ট জিনিসটা আপনি এখানে দেখেন, আই লেট হিম গো, লেটের পরে কি আছে, গো আছে, মানে ভার্ব ওয়ান আছে, কিন্তু সবসময় কি ভার্ব ওয়ান বসে, তখন আই লেট দ্য ওয়ার্ক ডান, এই যে লেটের পরে ডান হয়ে গেল, ভার্ব থ্রি হয়ে গেল। আবার আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, হ্যাবের পরেও কি হয়ে গেল, ভার্ব থ্রি হয়ে গেল। এখানে ছিল হ্যাবের পরে ভার্ব ওয়ান, কিন্তু এখানে হয়ে গেল হ্যাব এবং লেটের পরে ভার্ব থ্রি, কেন হইল? এইটা কিন্তু একটা ঘাপলা আছে, যদিও এইটা ইয়ের না, এটা হচ্ছে গিয়ে আপনার ইনফিনিটিভ না, তারপরেও এই জিনিসটা আমরা শিখবো। আগামীতে আমি পজিটিভ ভার্ব নামে একটা ভিডিও দিব, ওইটাতে আপনি এই সমস্যার মোকাবেলা করতে পারবেন, এবং এইটা পড়তেই হবে, বিকজ এটা ইংলিশ জানার জন্য, ইংলিশকে মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে অনেক মজার মজার বাক্য বানানো যাবে এই নিয়মটা দিয়ে, আপনাদেরকে আমি সহজ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের আপাতত আলোচনা এটাই ছিল। আবার সামারাইজ করি, প্রথমে আমরা পড়লাম ইনফিনিটিভ কাকে বলে। ইনফিনিটিভ হচ্ছে গিয়ে যদি কি হয়, টু পরে ভার্ব থাকে, ভার্ব ওয়ান থাকে, তাইলে আমরা তাকে বলি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ফুল মানে টু প্লাস টু থাকবে, একটা হচ্ছে বেয়ার মানে খালি, তাতে টু থাকবে না। টু থাকলে তো আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারবো, এটা হচ্ছে সহজ হলে আসবে, আর যখন কঠিন হবে তখন বেয়ারটা আসবে। বেয়ারের একটা স্পেশাল নিয়ম হচ্ছে এগুলা, একটা হচ্ছে পারসেপশনের ক্ষেত্রে, একটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে। এই ধরনের ভার্বের ক্ষেত্রে ভার্ব ওয়ান ডিরেক্টলি বসে, অন্য কোনো ভার্ব বসে না, এবং এটাও একটা ইনফিনিটিভ। তো এই জিনিসগুলো আমরা পড়বো। আর আরেকটা জিনিস একটু জটিলতা আছে এখানে, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে পড়বো পজিটিভ ভার্ব রূপে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে তো না বললে ভাই হয় না, আপনারা একটু কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা না করলে মানে এটা না বললে আসলে হয় না, এই জন্য বলা আর কি, যদিও বলাটা আমার কাছে কীরকম লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।